কল্পনা করুন একটি এমন প্রাচীর যার দৈর্ঘ্য লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত দূরত্বের সমান, একটি এমন রেখা যা পুরো একটি মহাদেশকে দুভাগে ভাগ করে দিয়েছে। এই প্রাচীরের এক পাশে রয়েছে মানুষের বসতি, সবুজে ঘেরা মাঠ আর সচ্ছলতা, আর অন্য পাশে একটি অজানা, নিষ্ঠুর ও সম্পূর্ণ বিরান জগৎ। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে থাকা এই প্রাচীরগুলো শুধু লোহা আর তার দিয়ে তৈরি নয়, এগুলো যেন ভাগ্যের প্রাচীর। এই প্রাচীরের ভেতরে লক্ষ লক্ষ প্রাণী তাদের পুরো জীবন বন্দী অবস্থায় কাটিয়ে দেয়, তারের ফাঁক দিয়ে বাইরে থাকা পৃথিবীর দিকে তাকিয়ে। কিন্তু প্রশ্ন হলো, শুধু কি প্রাণীরাই এর পেছনে বন্দী, নাকি এই প্রাচীরের আড়ালে লুকিয়ে আছে এমন কোনো ভয়ঙ্কর রহস্য, এমন এক চমকে দেওয়া সত্য যা জানার জন্য সবাই প্রস্তুত নয়? অস্ট্রেলিয়ায় প্রতি বছরই একটি করে নতুন প্রাচীর তৈরি করা হয়, কিন্তু কেন? এই প্রাচীর কাকে রক্ষা করছে আর কাকেই বা ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে? বন্ধুরা, আজ আমরা এই প্রাচীরের আড়ালে লুকিয়ে থাকা সেই রাজ্যের পর্দা তুলব যার গল্প জড়িয়ে আছে ধ্বংস, অজানা ভুল আর প্রকৃতির এক অদ্ভুত খেলায়। এই যাত্রা আপনার গায়ে কাঁটা দিয়ে তুলবে। তবে তার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। একটি ছোট্ট ভুল থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর ধ্বংস। এই পুরো গল্পের শুরু সেখান থেকেই, একটি সামান্য নিরীহ ভুল। সাল ছিল 1859। থমাস নামের এক ধনী ইংরেজের কাছে তার ভাই ইংল্যান্ড থেকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন 24টি বন্য খরগোশ। অস্টিন থমাস শিকারে খুব আগ্রহী ছিলেন, আর এই খরগোশগুলো ছিল তার বিনোদনের জন্য। কিন্তু এই নিরীহ উপহারটাই অস্ট্রেলিয়ার জন্য এক মহা বিপর্যয়ে পরিণত হয়। সেখানকার আবহাওয়া আর পরিবেশ খরগোশগুলোর জন্য ছিল একেবারে স্বর্গের মতো। ওদের কোনো প্রাকৃতিক শিকারী ছিল না, ফলে তারা এত দ্রুত নিজেদের সংখ্যা বাড়াতে শুরু করে যার কল্পনাও কেউ করতে পারেনি। এই খরগোশগুলো প্রতি বছর প্রায় 60 মাইল করে সামনে এগিয়ে যেতে থাকে, আর মাত্র 50 বছরের মধ্যেই তারা পুরো অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় পুরো দেশটাই যেন তাদের দখলে চলে যায়। মাত্র 6 বছর পরই অস্টিন নিজেই সংবাদপত্রে জানিয়েছিলেন যে তিনি তার এলাকায় 20,000 খরগোশ মেরেছেন, তবু তাতে কোনো প্রভাবই পড়েনি। খরগোশদের এই বিশাল বাহিনী যেখান দিয়ে যেত সেখানকার সমস্ত সবুজ গাছপালা একেবারে ধ্বংস করে দিত, জমিকে বানিয়ে দিত সম্পূর্ণ অনুর্বর। এর ফলে স্থানীয় প্রাণীদের জন্য দেখা দেয় ভয়াবহ খাদ্য সংকট। শুধু তাই নয়, মাটির নিচে গর্ত খোঁড়ার তাদের অভ্যাস শুরু করে, ভয়ঙ্কর ভূমিক্ষয়, আর উর্বর জমি ধীরে ধীরে ধুলোয় পরিণত হতে থাকে। সমস্যার সমাধান করতে গিয়ে জন্ম নেয় আরেকটি বড় সমস্যা। খরগোশদের এই সন্ত্রাস মোকাবিলা করতে অস্ট্রেলিয়া এমন এক সিদ্ধান্ত নেয় যা ইতিহাসের গতিপথ বদলে দেয়। তারা প্রাচীর তৈরি করা শুরু করে। 1886 সালে নির্মিত হয় প্রথম র্যাবিট প্রুফ ফেন্স। ধীরে ধীরে এই প্রাচীরের জাল পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত ব্যাপার। এই প্রাচীরগুলো খরগোশদের আটকাতে ততটা সফল হলো না, কারণ খরগোশরা মাটির নিচে সুড়ঙ্গ কেটে চলে যেত অথবা লাফ দিয়ে সহজেই প্রাচীর পার হয়ে যেত। কিন্তু এই প্রাচীরগুলো বড় প্রাণী যেমন ডিঙ্গো, ক্যাঙ্গারু এবং এমু আটকাতে অসাধারণভাবে কাজ করছিল। এটা দেখে কৃষকদের চোখ জ্বলে উঠল। তাদের জন্য এই প্রাচীরগুলো ছিল একেবারে আশীর্বাদ স্বরূপ, যেগুলো তাদের ভেড়া আর ফসলকে বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করছিল। ফলে তাদের আর্থিক ক্ষতির লাগাম টানা সম্ভব হলো। এরপর আর থেমে থাকা হলো না। কৃষক আর সরকার একসঙ্গে মিলে এই প্রাচীরগুলোকে আরও লম্বা আর আরও মজবুত করে তুলতে শুরু করলো, আর অস্ট্রেলিয়া পরিণত হলো ল্যান্ড অফ ফ্যান্সে, বেড়ার দেশে। ভাগ্যের এক রেখা যেন এই প্রাচীরের দুই পাশে টানা হলো। বিশেষ করে প্রায় 3100 মাইল দীর্ঘ ডিঙ্গো ফ্যান্স আর শুধু একটি বাধাই রইল না, এটি হয়ে উঠল একটি ইকোলজিক্যাল সীমারেখা, একটি এমন লক্ষণ রেখা যা প্রকৃতিকে দুভাগে ভাগ করে দিয়েছে। এই প্রাচীরের এক পাশে উত্তর পশ্চিমে ডিঙ্গোর মতো শিকারী প্রাণীরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আর অন্য পাশে দক্ষিণ পূর্বে তাদের কোনো অস্তিত্বই আর নেই। এই ছোট্ট পার্থক্যটাই আকাশ পাতাল ভারাক তৈরি করে দিয়েছে। যেদিকে ডিঙ্গো হয়েছে সেখানে তারা শেয়াল, বিলাল আর খরগোশের মতো ছোট শিকারীদের নিয়ন্ত্রণে রাখে, ফলে সেখানকার ইকোসিস্টেম থাকে ভারসাম্যপূর্ণ। কিন্তু যেদিকে ডিঙ্গো নেই সেখানে ছোট শিকারীদেরই রাজত্ব, আর তারা সেখানকার দেশীয় প্রাণীদের বেঁচে থাকাকে করে তুলেছে ভীষণ কঠিন। ডিঙ্গোর মতো শীর্ষ শিকারী যখন সরে গেল, তখন শেয়াল আর বন্য বিলালের মতো ছোট শিকারীর সংখ্যা হঠাৎ বেড়ে গেল। এর সরাসরি প্রভাব পড়ল খরগোশ আর ইঁদুরের মতো ছোট প্রাণীদের ওপর। এই প্রাণীদের সংখ্যা কমে যাওয়ায় কিছু নির্দিষ্ট গাছ ও জিন নতুন করে বেড়ে ওঠার সুযোগ পেল, যা পুরো ভূদৃশ্যকেই বদলে দিল। এই পার্থক্য এতটাই গভীর
যে প্রাচীরের দুই পাশে দাঁড়ালেই আপনি মাটির গঠনেই তফাৎ অনুভব করতে পারবেন। এক পাশে বালির টিলেগুলো বড় আর ঘন গাছপালায় ঢাকা, আর অন্য পাশে টিলেগুলো ছোট, মাটি অনর্বর আর প্রাণহীন। সবকিছু ঘটেছে মাত্র একটি প্রাচীরের কারণে। প্রকৃতির যেন ফাস্ট ফরওয়ার্ড বটম চেপে ধরা হয়েছে, আর প্রাণীদের বদলে যাওয়াই বদলে দিয়েছে পুরো প্রকৃতি। এখন যা আমি আপনাদের বলতে যাচ্ছি, এটাই এই গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ। এই প্রাচীর প্রাণীদের ইভলিউশন অর্থাৎ তাদের বিকাশের প্রক্রিয়াকে যেন ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে। প্রাচীরের যে পাশে ডিঙ্গো নেই, সেখানে ক্যাঙ্গারুদের ওপর শিকারের ঝুঁকি অনেকটাই কমে গেছে। হাজার হাজার বছর ধরে ডিঙ্গো থেকে বাঁচতে হলে তাদের দ্রুত বড় ও শক্তিশালী হতে হতো। বিপদের সময় দ্রুত বড় হওয়াই ছিল বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু এতে শরীরের বিপুল পরিমাণ শক্তি খরচ হতো। এখন আর সেই বিপদ না থাকায় সেই এলাকার ক্যাঙ্গারুগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। যখন আর কোনো হুমকিই নেই, তখন সেই শক্তি তারা ভালো স্বাস্থ্যে অথবা আরও বেশি সন্তানের জন্ম দিতে ব্যবহার করতে পারে। এখন তারা শক্তি খরচ করছে না শুধু বড় হওয়ার পেছনে, বরং হয়তো নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা অন্য গুরুত্বপূর্ণ কাজে লাগাচ্ছে। ভাবুন তো, মাত্র কয়েক দশকের মধ্যেই একটি পুরো প্রজাতি তার বেঁচে থাকার কৌশলই বদলে ফেলেছে। এটি প্রকৃতির এক অদ্ভুত পরীক্ষা, যার শুরু হয়েছিল মানুষের একটি ভুল সিদ্ধান্ত থেকে। একটি প্রাচীর আর তার ফল হাজার হাজার মৃত্যু। এই প্রাচীরগুলো কৃষকদের কাছে হয়তো সুরক্ষার ঢাল, কিন্তু অসংখ্য প্রাণীর জন্য এগুলো মৃত্যুদণ্ডের সমান। ক্যাঙ্গারু আর ডিঙ্গোর মতো প্রাণী, যারা ঋতুর সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় অভিব্যক্ষণ করে, এই প্রাচীরের মাঝেই আটকে পড়ে। পানি আর খাবারের খোঁজে তারা প্রাচীর পার হওয়ার চেষ্টা করে, আর সেই চেষ্টাতেই কেউ মারাত্মকভাবে আহত হয়, আবার কেউ ক্ষুধা ও তৃষ্ণায় ধীরে ধীরে কষ্ট পেয়ে মারা যায়। অস্ট্রেলিয়ার দূরবর্তী এলাকাগুলোতে এই প্রাচীরের দুই পাশেই পাওয়া যায় হাড়ের স্তূপ, যেন গোটা এলাকা এক বিশাল কবরস্থান। এই প্রাচীর এখন এক নীরব ঘাতকে পরিণত হয়েছে, যা প্রতি বছর হাজার হাজার নির্দোষ প্রাণীর জীবন কেড়ে নিচ্ছে। এ এক এমন ফাঁদ যেটা ভাঙা প্রায় অসম্ভব। তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি এই প্রাচীরগুলো এত বড় সমস্যা হয়, তাহলে এগুলো সরিয়ে দেওয়া হয় না কেন? এটাই এই গল্পের সবচেয়ে বড় প্যারাডক্স, সবচেয়ে বড় বৈপরীত্য। কারণ এখন এই প্রাচীরগুলো সরিয়ে দিলে তার চেয়েও বড় বিপর্যয় নেমে আসতে পারে। ভাবুন তো, আজ যদি হঠাৎ করে ডিঙ্গো ফেন্স তুলে দেওয়া হয়, তাহলে ডিঙ্গোর বিশাল বাহিনী ঢুকে পড়বে সেই এলাকায় যেখানে ক্যাঙ্গারুগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর লড়াই করার জন্য একেবারেই প্রস্তুত নয়। এর ফল হবে ভয়াবহ এক গণহত্যা। পুরো একটি জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এই প্রাচীরগুলো এখন এমন এক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, যার সঙ্গে বেঁচে থাকাও কঠিন, আবার যাকে ছাড়া বাঁচাও সম্ভব নয়। এই প্রায় ১৪০ বছর পুরানো প্রাচীরগুলো রক্ষণাবেক্ষণ করতেই প্রতি বছর খরচ হয় প্রায় $10 লক্ষ। তবুও এগুলো এখন দুর্বল হয়ে পড়ছে, আর প্রাণীরা ফাঁক ও গর্ত তৈরি করে এগুলো পার হয়ে যাচ্ছে। এই গল্প শুধু অস্ট্রেলিয়ার নয়, আমরাও আমাদের দেশেই এমন অজানা প্রাচীর গড়ে তুলছি, যখন উন্নয়নের নামে প্রাণীদের প্রাকৃতিক করিডোর অর্থাৎ তাদের চলাচলের স্বাভাবিক পথগুলোকে বন্ধ করে দিচ্ছি, হোক তা হাইওয়ে কিংবা রেল লাইন। আমাদের জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া রাস্তা আর রেল লাইনগুলোও আসলে এমনই অদৃশ্য প্রাচীর, যা বাঘ ও হাতির বিশাল আবাসভূমিকে ছোট ছোট খণ্ডে ভাগ করে দেয়। এর ফলে শুধু তাদের শিকারের এলাকা কমে যায় না, আলাদা হয়ে যাওয়া জনসংখ্যার কারণে তাদের জিনগত বৈচিত্র্যও হ্রাস পায়, যা ভবিষ্যতে তাদের অস্তিত্বের জন্য এক বড় হুমকি। হাতিদের ফসল নষ্ট করা বা চিতাবাঘের শহরে ঢুকে পড়া, এসব কি সেই একই মানুষ প্রাণী সংঘাতের ফল নয়? আমরা প্রাণীদের তাদের নিজের ঘর থেকে সরিয়ে দিচ্ছি, তাদের ভাগ্যের ওপর টেনে দিচ্ছি এক নিষ্ঠুর রেখা। অস্ট্রেলিয়ার এই গল্প একটি সতর্কবার্তা। প্রকৃতির সঙ্গে করা সামান্য একটুখানি হস্তক্ষেপও ভবিষ্যতে কত বড় ধ্বংস ডেকে আনতে পারে। বন্ধুরা, এই প্রাচীরগুলো মানুষের ভুলের এক জীবন্ত প্রমাণ। এটি একটি ইকোলজিক্যাল ডিজাস্টার, কিন্তু একই সঙ্গে এমন এক বাধ্যবাধকতাও, যাকে সরিয়ে দিলে হয়তো তার চেয়েও বড় বিপর্যয় নেমে আসবে। এই গল্প আমাদের শেখায় প্রকৃতির ভারসাম্য কতটা নাজুক। এটি একটি আয়নার মতো, যা দেখিয়ে দেয় মানুষ যখন প্রকৃতির গল্পে একটি রেখা টেনে দেয়, প্রকৃতি সেই গল্পটিকে চিরদিনের জন্য বদলে দেয়। এ বিষয়ে আপনি কি ভাবেন? উন্নয়ন আর পরিবেশের মধ্যে কি সত্যিই ভারসাম্য রাখা সম্ভব? নিচে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।